নমস্কার, কলকাতা নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে এবং কলকাতা শুরুতেই মালদার খবর। তার কারণ সভা হবে কিনা, আদৌ সভা হলে কোথায় সভা হবে? বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সভা নিয়ে ধোঁয়াশার অন্ত ছিল না। অবশেষে সভা হলো এবং সেখান থেকে অমিত শাহর যে বক্তব্য, সেই বক্তব্য আবার নতুন করে কিছু বিতর্ক উস্কে দিল। সরাসরি বাংলাকেই টার্গেট বিজেপি সর্বভারতীয় সভাপতির। রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতির তথ্য যে উন্নয়ন কিছুই হয়নি এ রাজ্যে, বরং এই রাজ্য থেকে, বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করতে হবে। जो बंगाल कभी पूरे देश के औद्योगिक उत्पादन के 27% उत्पादन करता था, वो कम करते 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 27% से ममता दीदी के राज में 3.3% पर आ गया है। मित्रों, 3.3%। 100 किलो माल अगर बनता था देश में आजादी के वक्त, 27 किलो माल, 27% उत्पादन बंगाल करता था। आज 100 किलो बनता है तो 3.3% बंगाल करता है। बंगाल को इतना कंगाल बनाने का काम ये तृणमूल कांग्रेस ने किया है। कुल इंडस्ट्रियल रोजगारी, औद्योगिक रोजगारी 100 में से 32 रोजगारी बंगाल देता था। आज 100 में से 4 रोजगारी बंगाल देता है। बेरोजगारी की फौज खड़ा करने का काम ये ममता दीदी ने किया है। সরাসরি মালদা থেকে এই মুহূর্তে প্রতিনিধি অরূপ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ, আজ বিজেপি সর্বভারতীয় সভাপতির যে বক্তব্য, যে দাবি, রাজ্যে উন্নয়ন থমকে গিয়েছে, সরাসরি বাংলাকেই টার্গেট করলেন। কর্মী সমর্থকদের কাছে কোনো নতুন বার্তা পৌঁছলো কি? সামনে লোকসভা নির্বাচন এবং এই মালদার যে সভা, সেটা একেবারে রাজনৈতিক মঞ্চ। খুব স্বাভাবিকভাবেই এই রাজনৈতিক মঞ্চকে ব্যবহার করে সর্বভারতীয় সভাপতি অমিত শাহ যে তিনি বার্তা দিতে চাইবেন, রাজনৈতিকভাবে বার্তা দিতে চাইবেন, এটা খুব স্পষ্ট। এবং আজকের মঞ্চ থেকে কার্যত যে দুটো অংশ তুমি শোনালে একটু আগে, এক হচ্ছে উৎপাদনের জায়গা থেকে বাংলা পিছিয়ে পড়া, অন্যদিক থেকে কর্মসংস্থান, বেকারত্বের প্রশ্ন নিয়ে কটাক্ষ করা। এই যে তথ্য, এই তথ্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক উঠেছে। এই তথ্য কতটা সঠিক, কতটা ভুল, সেটা নিয়ে একটা তরজা অবশ্যই চলতে থাকবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কে প্রশ্ন তুলছেন, তার এই প্রশ্ন তোলার, অর্থাৎ বিজেপির এই প্রশ্ন তোলার বৈধতা কতটা। গোটা দেশে বিজেপি গত 4.5 বছর ধরে কি করতে পেরেছে, এই প্রশ্ন শুধু আজকে তৃণমূল বা অন্য বিরোধীরা তুলছেন না, প্রশ্ন তুলছে একেবারে বিজেপির অন্দর থেকে। আরএসএস এর সর্বোচ্চ নেতা মোহন ভাগবত গত কয়েকদিন আগে নাগপুরে তিনি স্পষ্ট বলেছেন এবং অভিযোগের আঙুল একেবারে সরাসরি প্রধানমন্ত্রীর দিকে, কেন্দ্র সরকারের দিকে, যে বিগত 4-4.5 বছরে কর্মসংস্থানের প্রশ্নে কেন্দ্র যে আশা বা যা প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। কৃষকদের স্বার্থে যে উন্নয়ন করার কথা ছিল, সেই উন্নয়ন তারা করতে পারেনি। ফলে এই যে প্রশ্ন তোলার আজকের যে রাজনৈতিক যে প্রেক্ষাপট থেকে সামনে 19 জানুয়ারির ব্রিগেডকে বিজেপি ভয় পাচ্ছে। ফলে সেই জায়গা থেকে তার বাধ্যবাধকতা রাজ্যকে বিধে আজকের আগামী লোকসভা নির্বাচনের যে ক্ষেত্র প্রস্তুত করা, সেই প্রস্তুত করছেন। এটা রাজনৈতিক চাপানুতর। আমি আবারও বলছি, এই জিনিস যত নির্বাচন আসবে তত বাড়তে থাকবে। কিন্তু প্রশ্নটা থেকে যাচ্ছে যে কে প্রশ্ন তুলছেন এবং তার এই প্রশ্ন তোলবার মধ্যে আদৌ সেই ধরনের নৈতিক তার কোনো বৈধতা আছে কিনা, তার আদৌ অধিকার আছে কিনা। কারণ বিজেপি সর্বতভাবে, একদমই তাই, শুধু তাই নয়, বৈধতা আছে কিনা এই প্রশ্ন যেমন উঠছে অরূপ, পাশাপাশি এই প্রশ্ন উঠছে যে আদৌ কতটা যৌক্তিকতা রয়েছে, কতটা সত্যতা রয়েছে তার এই তথ্যে। অরূপ দত্ত প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে ছিলেন মালদা থেকে। এবং এরই পাশাপাশি যে বক্তব্য আছে অমিত শাহর, সেই বক্তব্যে তথ্য বিকৃতি রয়েছে, সেই বক্তব্য ভুল রয়েছে, এরকমই অভিযোগ উঠছে। অর্থাৎ রাজ্যের উন্নয়ন থমকে গিয়েছে, এই তথ্য, যে তথ্য আজ তুলে ধরলেন সবার সামনে প্রকাশ্য সভায়, সেই তথ্যে ভুল রয়েছে, এরকমই দাবি
তথ্যে ভুল ধরা পড়েছে আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে, এমনকি ভারতীয় আবেগ তুলে ধরার প্রশ্নেও ব্রিগেডের সভা নিয়ে ভুল মন্তব্য করেছেন অমিত শাহ। মালদায় লোকসভা প্রচারে অমিতের টার্গেট বিধানসভা, কিন্তু মিথ্যাচার বিজেপি সভাপতির। রাজ্যে জিডিপি বেড়েছে, কমেছে মুদ্রাস্ফীতি। ক্রাইসিলের রিপোর্ট উল্লেখ করে উন্নয়নের পক্ষে সওয়াল রাজ্যের শাসক দলের। আমরা গণতন্ত্রে বিশ্বাস করে ওরা আসছে, ভুলভাল বকছে, বাংলার মানুষ হাসছে, বাড়ি চলে যাবে, মানুষ ভুলে যাবে। তাহলে কি কোথাও বিজেপির কৌশল গুলিয়ে গিয়েছে? 19-এর ব্রিগেডে যে জোট বা যে জোট ছবি ধরা পড়েছিল তার জন্য কি কিছুটা হলেও এই মুহূর্তে ব্যাকফুটে বিজেপি? তা নাহলে বিজেপি সর্বভারতীয় সভাপতি আজকে বাংলায় জোট কৌশল নিয়ে কথা বলতে গিয়ে এতটা সময় কেন নিলেন, আর কেনই বা মিথ্যের আশ্রয় নিতে হলো? একদিকে জোট, অন্যদিকে বিজেপি। লোকসভা নির্বাচনের এই সমীকরণ যেন ক্রমে স্পষ্ট হচ্ছে। এদিন মালদা সভায় নিজেই ফের তা উস্কে দিলেন বিজেপি সভাপতি। ইউনাইটেড ইন্ডিয়া র্যালির 3 দিনের মাথায় সভা বিজেপি সভাপতি। মালদার সভায় বিরোধীদের জোট উদ্যোগকে আক্রমণ বিজেপি সভাপতি। ये 23 लोग जो ब्रिगेड ग्राउंड पर बैठे थे, उसमें 9 तो प्रधानमंत्री बनने वाले थे। एक ही मंच पर 9 प्रधानमंत्री बैठे थे। लाइन लगी है, लाइन। শনিবার ব্রিগেডের সভায় এক মঞ্চে এসেছিলেন 23টি বিরোধী দলের নেতারা। সেই মঞ্চেই প্রধানমন্ত্রী ইস্যুতে স্পষ্ট বার্তা দেওয়া হয়। কে প্রধানমন্ত্রী হবে ভাববার কোনো দরকার নেই, প্রধানমন্ত্রী কে হবে ভাববার দরকার নেই। আমরা সবাই মিলে ঠিক করব আফটার ইলেকশন। নাও দ্য কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। তারপরও কেন প্রধানমন্ত্রী ইস্যুতেই আক্রমণ? তাহলে বিরোধীরা জোট বাঁধায় কিছুটা হলেও চাপে বিজেপি, তাই বারবার একই তুলনা টেনে আক্রমণ। মজবুত সরকার বনাম মজবুর সরকার। বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভের পর এদিন সুর আরো চড়ালেন অমিত শাহ। गठबंधन गठबंधन गठबंधन, ये किस चीज का गठबंधन है? ये सत्ता और स्वार्थ का गठबंधन। ये सारे गठबंधन के नेता चाहते हैं देश में मजबूर और ढीली ढाली सरकार। ভোটের মুখে পাকিস্তান ইস্যুতে আবেগ উস্কে দেওয়ার চেষ্টা হলো। हम चाहते हैं देश में मजबूत सरकार हो जो पाकिस्तान के दांत खट्टे कर दे, ऐसी सरकार। 19-এর ব্রিগেডে বিজেপির কপালে চিন্তার ভাঁজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। মুখে আগ্রাসন দেখালেও অন্তের বক্তব্য আর বডি ল্যাঙ্গুয়েজে তা স্পষ্ট বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। মালদা থেকে অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। এদিকে লোকসভা ভোটের আগে প্রচারে যাবতীয় র্যাডার নিজের দিকে ঘুরিয়ে দিলেন সৈয়দ সুজা, অর্থাৎ বেতার তরঙ্গ বিশেষজ্ঞ। লন্ডনে বসে তার দাবি, যে ইভিএম এ ভোট হয় আমাদের দেশে সেই ইভিএম হ্যাক করা সম্ভব, এবং তা হ্যাক করা হয়েছে 2014 লোকসভা ভোটে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বিধানসভা ভোটে ইভিএম হ্যাক করা হয়েছে। চাঞ্চল্যকর এই তথ্য নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি শুধু নয়, সারা দেশের রাজনীতির সরগরম। ইভিএমে কারচুপি করা যায়। 2014 সালের লোকসভা ভোটে ইভিএমে কারচুপি হয়েছিল। 2019-এর লোকসভা ভোটের ঠিক মুখে লন্ডনে বিস্ফোরক দাবি ফ্রিকোয়েন্সি এক্সপার্ট সাইদ সুজার। ইভিএম কিভাবে হ্যাক করা যায় এই নিয়ে সোমবার ইউরোপে ভারতীয় সাংবাদিকদের সংগঠন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি অনুষ্ঠান হয়। সেখানেই বেতার তরঙ্গ বিশেষজ্ঞ সাইদ সুজা একের পর এক বোমা ফাটান। তার চাঞ্চল্যকর দাবি, ব্লুটুথের মাধ্যমে নয়, মূলত গ্রাফাইটের তৈরি ট্রান্সমিটার ব্যবহার করেই ইভিএম হ্যাক করা যায়। 2014 সালে তাই করা হয়েছিল। বিশেষজ্ঞের এও দাবি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং গুজরাট এই 3 রাজ্যের বিধানসভা ভোটেও ইভিএমে কারচুপি করা হয়। এই 3 রাজ্যেই ক্ষমতায় বিজেপি। এমন বিস্ফোরক দাবি যিনি করছেন সেই সাইদ সুজার পরিচয় কি? তার দাবি অনুযায়ী ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যারা নির্বাচন কমিশনের হয়ে ইভিএম তৈরির দায়িত্বে, সেই সংস্থায় 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত তিনি কাজ করেছিলেন। এরপর হায়দ্রাবাদের এই বেতার তরঙ্গ বিশেষজ্ঞ বিদেশে পাড়ি দেন। সুজা এদিন লন্ডনে চাঞ্চল্যকর দাবি করেন। 2014 সালে তিনি এক বিজেপি নেতার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, যিনি ইভিএম এর হ্যাকিং সম্পর্কে জানতেন।
এ নিয়ে তার সহকর্মীরা কথা বলতে গেলে তাদের খুন করা হয়। মহারাষ্ট্রে এক সময়ের বিজেপির মুখ গোপীনাথ মুন্ডেও ইভিএম হ্যাকিং সম্পর্কে জানতেন এবং সরকারের মুখোশ খুলে দিতে চেয়েছিলেন। সে কারণে তাকেও খুন করা হয়। 2014 সালে মোদী সরকার ক্ষমতায় আসার পরপরই জুন মাসে পথ দুর্ঘটনায় প্রাণ হারান গোপীনাথ মুন্ডে। কিন্তু ফ্রিকোয়েন্সি এক্সপার্ট সুজার দাবি পথ দুর্ঘটনা নয়, গোপীনাথ মুন্ডেকে খুন করা হয়েছিল। এখানেই শেষ নয়, বেতার তরঙ্গ বিশেষজ্ঞ সুজা এদিন এও দাবি করেছেন দিল্লি বিধানসভা ভোটেও বিজেপির আইটি সেল ট্রান্সমিটার বসিয়ে ইভিএম এ কারচুপি করছিল, কিন্তু সেই ট্রান্সমিটারটি সুজার সঙ্গীরা হ্যাক করেন, ফলে ভোটের ফল আম আদমি পার্টির পক্ষে যায়। বেতার তরঙ্গ বিশেষজ্ঞ সাইদ সুজার বিস্ফোরক দাবি, বিজেপির আইটি সেলের হাতে ইভিএম এ কারচুপির জন্য এমন এক ট্রান্সমিটার আছে যা হ্যাক করা যাচ্ছে না। নির্বাচন কমিশন অবশ্য এই সব দাবি উড়িয়ে দিয়েছে। ইভিএম এ কারচুপি করা যায় না, এই অবস্থানে অনড় থেকে তাদের দাবি ভারতে ব্যবহৃত ইভিএম ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের অত্যন্ত কড়া নজরদারি এবং নিরাপত্তার মধ্যে তৈরি হয়। 2010 সালে বিশেষজ্ঞদের নিয়ে তৈরি কমিটি ইভিএম তৈরির প্রক্রিয়ার প্রতি ধাপের ওপর নজর রাখে। লন্ডনের অনুষ্ঠান নিয়েও কড়া অবস্থান নির্বাচন কমিশনের। তাদের দাবি আইনি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং নেওয়া উচিত তা খতিয়ে দেখা হচ্ছে। নিউজ 18 বাংলা। এদিকে বেতার তরঙ্গ বিশেষজ্ঞ সাইদ সুজার এই বক্তব্য কোনো মতেই ভালোভাবে নেয়নি নির্বাচন কমিশন। এফআইআর করা হয়েছে, নির্বাচন কমিশনের তরফে এফআইআর করা হয়েছে। শুধু তাই নয়, এই বিতর্কিত দাবি জানিয়ে রীতিমতো তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রথমত বিজেপির তরফে প্রশ্ন তোলা শুরু হয়েছে, কেন সেখানে কপিল সিব্বল কেন উপস্থিত ছিলেন, এবং কপিল সিব্বল সাফাই দিয়েছেন যে সাংবাদিকদের আমন্ত্রণ ছিল এবং সেই সাংবাদিকদের আমন্ত্রণেই কপিল সিব্বল সেখানে গিয়েছিলেন। ये कांग्रेस पार्टी के द्वारा प्रायोजित एक राजनीतिक स्टंट था। इस पूरे प्रेस को आयोजित किया था इंडियन जर्नलिस्ट एसोसिएशन ने। इसके अध्यक्ष हैं श्रीमान आशीष रे। ये समर्पित कांग्रेसी हैं। अब ये श्रीमान सैयद सुजा कहां से प्रकट हो गए भाई? मालूम हुआ कि बहुत बड़े हैकर हैं, आईटी एक्सपर्ट हैं। 4.5 साल से देश का मैं आईटी मंत्री तो हूं, आज तक मैंने तो नाम नहीं सुना इनका। सुधीर गुप्ता जो एम्स के डॉक्टर हैं, जिन्होंने उनका पोस्टमार्टम किया, उन्होंने कल 1-2 टीवी चैनल्स पे कहा कि मैंने पोस्टमार्टम किया था और वो कार एक्सीडेंट के कारण उनके गर्दन में चोट लगी, उनकी डेथ हुई। तो ये हत्या कहां से बोल रहे हैं भाई? मेरा स्पष्ट आरोप है कि कपिल सिब्बल पूरे मामले की कांग्रेस की तरफ से मॉनिटरिंग करने गए। मैं वहाँ जब लंदन गया तो उस समय आशीष रे साहब ने, क्योंकि वो प्रेसिडेंट हैं इंटरनेशनल जर्नल एसोसिएशन की, वहाँ उन्होंने कहा कि उन्होंने सब राजनीतिक दलों को इनविटेशन भेजा था, कांग्रेस को, बीजेपी को, सभी राजनीतिक दलों को, और इलेक्शन कमीशन को भी इनविटेशन भेजा था। क्योंकि मैं आशीष रे को अच्छी तरह से जानता हूं, तो उन्होंने मुझे एक पर्सनल ईमेल भेजी। मैंने उनको बताया कि मैं कुछ पर्सनल काम के लिए भी वहां आ रहा हूं। बोले तो आप ज़रूर आइएगा, क्योंकि कोई ऐसा खुलासा करने जा रहे हैं जो बहुत महत्वपूर्ण है। तो मैं चला गया। ये कहना कि कांग्रेस पार्टी इसके पीछे है, कि मैंने तो नहीं उसको अमेरिका भेजा था भैया। अगर पॉलिटिकल असाइलम किसी को मिला है तो सिब्बल की वजह से तो नहीं मिला, या कांग्रेस पार्टी की वजह से तो नहीं मिला। अगर ईवीएम में कोई काम हो रहा था 2013 में, तो हम कहां थे? हमारी वजह से काम हो रहा था। अगर 11 लोग वो कहता है उनकी मृत्यु हो गई, तो उसमें कांग्रेस पार्टी का हाथ था। গড়িয়াহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হকারদের পাশে দাঁড়ালো কলকাতা পুরসভা। যে স্টলগুলি পুড়ে গিয়েছে তার বদলে তাদের চাকা লাগানো স্টল দেওয়া হবে। প্রত্যেক হকারকে 20,000 টাকা করে দেওয়া হবে। তারই পাশাপাশি কিছু নির্দেশিকা থাকছে। শহর জুড়ে এরকম স্টল তৈরি করা হবে এবং হকারদের প্রতিনিধিদের সঙ্গে মেয়রের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ক্ষতিগ্রস্তদের তালিকা বানানো হবে। কোনোভাবেই স্থায়ী কাঠামো তৈরি করা যাবে না। ছাউনি হিসাবে প্লাস্টিকের বদলে ছাতা ব্যবহার করতে হবে। আগুনে ক্ষতিগ্রস্ত ট্রেডার্স অ্যাসেম্বলি এবং আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়কে দোকান খোলার অনুমতি দিয়েছে কলকাতা পুরসভা। তবে দমকল ও পুলিশ তাদের আইনি প্রক্রিয়া জারি রাখবে। এই সপ্তাহের শেষের দিকে চেষ্টা করছি একটা স্টল, যেটা
হয় 5 ফুট কিংবা 6 ফুট লম্বা আর 3 ফুট কি 4 ফুট চওড়া এই স্টলটা নিয়ে যাব গড়িয়াহাটে। যদিও ওরা বলছে যে অনেকের আবার ছোট স্টল ছিল, তো আমরা দেখে নেব মেপে যতটা ওদের ছিল তার মধ্যে ওরা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে চাইছেন, সেই বেসিসে আমরা স্টল বানিয়ে দেবো। জ্যোতিগৃহ করে এই যে প্লাস্টিক লাগিয়ে রাখা চারিদিকে, এটাকে ইমিডিয়েট খুলে ফেলার জন্য তারাও রাজি হয়েছে, বলছে হ্যাঁ আমরা এর পক্ষপাতী না। আর আমি বললাম এখন তো দরকারই নেই, কারণ এখন তো বর্ষা হচ্ছে না, এই সময়টা খুলে হ্যাবিটটা করুন, তারপর আমরা ওই স্টল করে দেবো যেখানে একটা শেড মতনও থাকবে ওই স্টলেই, সেখানে দাঁড়িয়ে কাস্টমাররা দাঁড়াতে পারে, ঝাপটাটা এসে কাপড় জামাও নষ্ট হবে না, এইভাবে করে দেবো। ট্রেডার অ্যাসেম্বলি এবং ঢাকেশ্বরী এই দুজনেরও মালিকরা এসেছিল, তাদেরও আমরা বলেছি যে এগুলো পরিষ্কার করে নিন, করে নিয়ে আপনাদের নিজ এগুলো করুন, আমাদের যেগুলো অ্যাডমিনিস্ট্রেশন ফর্মালিটিস সেগুলো চলবে। 4/6 যেটা স্টল যেটা থাকবে এবং যেটা তিনি নিয়ে যাবেন, এবং এটাও একটা বড় ব্যাপার, মন্ত্রী কাম মেয়র তিনি যাবেন স্পটে, ওখানে হকারদের সাথে আমাদের আলোচনা করে কোনটা অসুবিধা আছে দেখবেন। তারপর আমাদের বিশ্বাস যদি দেখা যায় যে আমাদের বিজনেস দেখাবো ওনাকে, আমাদের বিজনেসের পরিমাণ আমাদের ধারণা যে কমবে, ওটাতে যদি কমে তারপর নিশ্চয়ই ওনারা বিবেচনা করবেন। অবশেষে গড়িয়াহাটের আগুন থেকে শিক্ষা, মেয়রের অনুরোধে হাতিবাগানের যে ব্যবসায়ীরা প্লাস্টিক শিট ব্যবহার করতেন এতদিন পর্যন্ত, তারা নিজেরাই দায়িত্ব নিলেন এবং হাতিবাগান থেকে শ্যামবাজার পর্যন্ত এলাকায় যাবতীয় প্লাস্টিক শিট নিজেদের উদ্যোগেই তারা সরিয়ে ফেললেন। গড়িয়াহাট মোড়ে বিধ্বংসী আগুন, সেই আগুন নেভাতে গিয়ে হিমশিম খেতে হয় দমকলকে। হকারদের রাখার সামগ্রীর মধ্যে প্লাস্টিক শিট থাকায় আগুন নেভাতেও সমস্যায় পড়েন তারা। এরপরেই সোমবার হকারদের প্লাস্টিক শিট বর্জনের অনুরোধ করেন মেয়র ফিদাদ হাকিম। গড়িয়াহাটে প্লাস্টিক টাঙিয়ে, যে কালো প্লাস্টিক টাঙিয়ে যেভাবে একটা জ্যোতিগৃহ তৈরি করা হয় সেটা করতে পারবে না। এর 24 ঘন্টা পর মঙ্গলবার দোকান থেকে সমস্ত প্লাস্টিক সরিয়ে দেওয়ার কাজ শুরু করলেন হকাররা। হকার ইউনিয়নের পক্ষ থেকে অনুরোধ করা হয় হাতিবাগান থেকে শ্যামবাজার প্লাস্টিক মুক্ত করতে হবে। আগুনের ভয়ে তাই সময় নষ্ট করেননি হকাররা। ফাগুন লাগার ভয় প্লাস্টিকটা ওই জন্য খুলে দেওয়া হবে, নোটিশ না, আমরা নিজেরাই সেটা কর্পোরেশন যা ভালো করবে সেটাই করবে। অ্যানাউন্স করছেন যে প্লাস্টিক খুলে তোমরা দোকান থেকে করো, একটু আগেও গেছে বলতে 72 ঘন্টা টাইম দিয়েছে, 72 ঘন্টার মধ্যে আপনারা খুলে ফেলুন, নাহলে আইনের মধ্যে যেটা হয় সেটা আসবে। তো আমরা তার আগেই মোটামুটি আমরা খুলে নিচ্ছি, কেন আমাদের রুটির ব্যাপার আছে এখানে। রোদ বৃষ্টি বাদলার হাত থেকে বাঁচাতে এতদিন এই প্লাস্টিকই ব্যবহার করতেন হকাররা, এখন বিকল্প ব্যবস্থার খোঁজ করছেন তারা। প্লাস্টিক রাখা যাবে না, সেসব জিনিস পরিষ্কার করা হয়েছে, বা যে জিনিসটা বেড়েছিল সেই জিনিসটা কমানো হয়েছে, তো অসুবিধা তো হবেই, তার একটা সাবস্টিটিউট বা কিছু বিকল্প দেখি কি করা যায়। তবে আগুনের ভয়ে যে ব্যবসায়ীদের গ্রাস করেছে তা বুধবারের সকালের এই হাতিবাগানের ছবিতেই স্পষ্ট। কলকাতা শহরে মেয়রের অনুরোধ, সেই অনুরোধ রাখলেন হাতিবাগানের হকারেরা। কলকাতা শহরে নজির গড়লেন প্লাস্টিক মুক্ত হকার ফুটপাত করে। ক্যামেরায় দীপক উপাধ্যায়ের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা, কলকাতা। একটি মামলার প্রেক্ষিতে 1 মাসের জন্য কাউন্সিলিং এর উপর স্থগিতাদেশ দিয়েছেন শেখর ববি শরৎ বিচারপতি, এবং তার জেরেই আপাতত বেশ কিছু দিনের জন্য পিছিয়ে গেল প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। প্রধান শিক্ষক নিয়োগের জন্য এসএসসির মেধা তালিকায় একাধিকবার উঠেছে গরমিলের অভিযোগ। এবার সেই নিয়োগ প্রক্রিয়ায় আপাতত থমকে গেল। প্রধান শিক্ষকের কাউন্সেলিং এর ওপর 1 মাসের অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি শেখর ববি শরাফের। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে কয়েক হাজার প্রধান শিক্ষক নিয়োগের জন্য 2017 সালের ডিসেম্বরে এসএসসির পরীক্ষা হয়। এই পরীক্ষায় বসতে ন্যূনতম যোগ্যতা মান ছিল স্নাতকোত্তর স্তরে 50% নাম্বার। 2015 সালে তা ছিল 40%, 2016 সালে 45%। 2017 সালে ন্যূনতম যোগ্যতা মান আরও বাড়িয়ে 50% করে দেওয়ায় অনেকেই আপত্তি তোলেন। কলকাতা হাইকোর্টে মামলাও করেন প্রণতি আগুয়ান সহ একাধিক শিক্ষক। তাদের কারোরই স্নাতকোত্তর স্তরে 50% নম্বর ছিল না। আদালতের নির্দেশে শেষমেশ তারা অবশ্য পরীক্ষা দেন, কিন্তু অভিযোগ পরীক্ষার ফল বেরিয়ে গেলেও মামলাকারীদের ফল প্রকাশ হয়নি।
আবার 24শে জানুয়ারি থেকে কাউন্সেলিং পর্বও শুরু হওয়ার কথা। এই পরিস্থিতিতে মামলাকারীদের দাবি নিয়োগ প্রক্রিয়া থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এ নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন প্রণতি আগুয়ানের মতো শিক্ষকরা। তার প্রেক্ষিতেই মঙ্গলবার বিচারপতি শেখার ববি শরাফ প্রধান শিক্ষকের কাউন্সেলিং প্রক্রিয়ায় 1 মাসের অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। মামলাকারীদের অভিযোগের প্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশনের কি বক্তব্য তাও জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হেডমাস্টার নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু সেখানে যদি রিক্রুটমেন্ট রুলটা যদি ঠিকমতো ফলো করা হতো তাহলে আমার মনে হয় তাহলে স্কুল সার্ভিস কমিশনকে বারবার এইভাবে ধাক্কা খেতে হতো না এবং নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একটা স্বচ্ছতা আসবে। 28শে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। ক্লাসরুমে চুমু খেয়ে বিপাকে 6 জন ছাত্রছাত্রী। স্কুল কর্তৃপক্ষ তাদের স্কুল থেকে টিসি দিয়ে দিয়েছে এবং তাদের এই সিদ্ধান্তে সায় জানিয়েছেন অভিভাবকরাও। হাওড়ার বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের ভিতরে মডেল স্কুল। এই স্কুলের ক্লাস 9-এর 3 ছাত্র ও 3 ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ, ক্লাসরুমের ভিতরে বসেই তারা চুমু খাচ্ছিল। ক্লোজড সার্কিট ক্যামেরা এড়াতে ব্যাগ দিয়ে আড়াল করে চুমু খায় ওই 6 জন। যদিও ক্লোজড সার্কিট ক্যামেরা দেখে শিক্ষক শিক্ষিকারা 6 জনকে চিহ্নিত করেন। গত বছরের অক্টোবরে এ ঘটনা ঘটলেও তখন স্কুলে পরীক্ষা চলায় কোনো শাস্তিমূলক পদক্ষেপ করা হয়নি ওই ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। এর মধ্যেই ক্লাসরুমের ভিতর ছাত্রছাত্রীদের চুমু খাওয়ার ঘটনা বাইরেও চাউর হয়ে যায়। স্কুলের সুনাম বাঁচাতে তড়িঘড়ি কর্তৃপক্ষ পরিচালন সমিতি বৈঠকে বসে। পরীক্ষার পর স্কুল কর্তৃপক্ষ পরিচালন সমিতি বৈঠকে বসে। ছাত্রছাত্রীদের শাস্তি নিয়ে পরিচালন সমিতি দ্বিধাবিভক্ত হয়। পরিচালন সমিতির মধ্যে রীতিমতো ভোটাভুটি হয়। ছাত্রছাত্রীদের শাস্তিমূলক পদক্ষেপের দিকেই বেশি ভোট পড়ে। ইতিমধ্যেই ওই 6 ছাত্রছাত্রী 10ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। তবে স্কুলের সুনাম রক্ষায় 6 ছাত্রছাত্রীকে ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার টিসি দেওয়া হয় 6 জনকে। যেহেতু কো এডুকেশন স্কুল, সেই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা, ছেলে মেয়েদের তো কোনো রকম ডিপ্রাইভ করা হয়নি। ঘটনাটা যখন অক্টোবর মাসে হয়েছে, তারপরেও তাদেরকে ক্লাস করতে দেওয়া হয়েছে, তারপরে তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে, তারপরে তাদেরকে টিসি দেবে, তারা পাস করেছে এবং তাদেরকে টিসি দিয়ে পাঠানো হচ্ছে। পুরো ঘটনার ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ অভিভাবকদেরও দেখায় স্কুল কর্তৃপক্ষ। তারাও স্কুলের সিদ্ধান্তের বিরোধিতা করেননি। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।